সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আশা করছি সবাই যে যেখানে আছেন, যেখান থেকে আমাদের দেখছেন, আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং পরিবার, কাছের মানুষ সকলকে সাথে নিয়ে একটি সুন্দর ঈদ, আনন্দের ঈদ কাটাচ্ছেন। রাজনীতিবিদ এই শব্দটি শুনলে আপনাদের কার চোখে আসলে কি ভেসে ওঠে, মানে কেমন মানুষ ভেসে ওঠে? এই প্রশ্নটা যদি করে আমার মনে হয় যে কিছু জিনিস খুব কমন থাকবে, যে রাজপথে আছেন, আন্দোলন করছেন, প্রতিবাদ জানাচ্ছেন, কিংবা দেশের উন্নয়ন নিয়ে আপনাদের কথা ভেবে কথা বলছেন, অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন, দেশের অগ্রগতির কথা বলছেন, দেশের বিপদের জন্য ভাবছেন। তবে তার বাইরেও যারা রাজনীতিবিদ, তাদের তো একটা ব্যক্তিগত জীবন থাকে, তাদেরও ঈদ থাকে, কিন্তু সেই ব্যক্তিগত জীবনে ওই যে পারিপার্শ্বিক দেশের অবস্থা, দেশের জনগণ, তাদের ভালো থাকা খারাপ থাকার একটা প্রভাব থাকে। কখনো হয়তো সংগ্রাম, কখনো হয়তো একটুখানি প্রতিবন্ধকতায় কোনো ঈদ পরিবার থেকে দূরে কাটানো হয়, কিংবা একেবারেই ঘরের সাধারণ মানুষটি হয়ে সকালবেলা ঘুম থেকে উঠে সেমাই রান্না করে সকলকে নিয়ে খাওয়া হয়। সেই সব কিছু মিলিয়ে রাজনীতিবিদদের ঈদ কেমন হয়, রাজনীতির বাইরে গিয়ে একটুখানি তাদের সাথে কথা বলতে আজকে আমাদের বিশেষ আয়োজন সালাম স্টিল রাজনীতির বাইরে। আপনাদের সাথে আমি রয়েছি দীপ্তি চৌধুরী। আমি নিজেও একটুখানি কড়া কথা কিংবা প্রশ্নের মুখোমুখি দাঁড় করাই রাজনীতিবিদদের। তবে আজকে একেবারেই আমরা আড্ডা দেবো। আমার সঙ্গে 4 জন বিশেষ অতিথি রয়েছেন, তাদেরকে স্বাগত জানাতে চাই। আমার একেবারেই ডান পাশে রয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক এবি পার্টি। ঈদ মুবারক। ঈদ মুবারক। তার ঠিক পাশে রয়েছেন একেবারে সুন্দর লাল পরি সেজে আমাদের প্রিয় ব্যারিস্টার রুমিন ফারহানা, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি। ঈদ মুবারক। ঈদ মুবারক। হাতের বাম পাশে রয়েছেন ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ, সেক্রেটারি, ঢাকা মহানগর দক্ষিণ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সাবেক সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। ওয়ালাইকুম সালাম, ঈদ মুবারক আপা। সামান্ত শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, ঈদ মুবারক। অনেক অনেক ধন্যবাদ যে অনেক ব্যস্ততায় আজকে আপনারা আমাকে সময় দিয়েছেন, আমাদের সময় দিয়েছেন। একেবারে আড্ডা হবে আজকে। ফুয়াদ ভাই, আপনাকে দিয়ে শুরু করি, কারণ আপনাকে দেখলেই মানে কেমন যেন একটা ভয় ভয় লাগে আর কি, মানে কি কখন কি বলে ফেলেন। আপনার ভয়ের কারণ নেই, যারা যারা ভয় পাওয়া দরকার তারা ভয় পাইলেই চলবে। ঈদ কেমন কাটলো ফুয়াদ ভাই? ঈদ তো হচ্ছে যে ধরেন টাক মাথার মধ্যবয়সী বুড়া মানুষদের ঈদ যেভাবে কাটে, এটা ভালো ছিল। তো যেটা হয়েছে যে আমাদের তো আসলে ঈদের আমেজ এখন মানে এত বেশি পলিটিক্যাল লাইফের ভিতরে ঢুকে গেছে যে সাংবাদিকরা ধরেন 1-2 দিন আগে থেকে ফোন করা শুরু করে, ভাই ঈদের নামাজ কোথায় পড়বেন? কারণ আপনি জানেন যে ঈদের আগের দিনের একটা কমন রিপোর্ট থাকে হচ্ছে রাজনীতিবিদরা কে কোথায় নামাজ পড়ছে, তো তারা সেটা রিপোর্ট করবে, যে তো ওইটা তাদেরকে বলতে হচ্ছে যে ঈদ কোথায় করবো টরবো। রুমিন ফারহানা আপার আপনি মানে খুব ইন্টারনাল জোক করছিলেন, আমি গ্রিন রুম থেকে দেখছি, ব্যাপারটা কি বলেন তো? আসলে আমরা একই ব্যাচের, আমি আমি গভর্নমেন্ট স্কুল ঢাকা কলেজে পড়েছি, রুমিন হচ্ছে হলিক্রসে ছিল। সো আই এম ফ্রম হলিক্রস অ্যাজ ওয়েল। হলিক্রস এই জন্য যেটা হয়েছে, প্লাস হচ্ছে পলিটিক্সে আমরা আবার 2 দলেই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স টিমের সাথে কাজ করি। সো ডিপ্লোম্যাটিক সার্কেলেও আমাদের প্রচুর দেখা সাক্ষাৎ হয়। আর হচ্ছে যে রুবিন তো অনেক ভোকাল এবং টক শোগুলোতে আপনি তার সৌন্দর্যের খুব প্রশংসা করছিলেন, যে আপনাকে অনেক সাজুগুজু করায়, যে কোনো মিডিয়াতে গেলে পাউডার ঘষে, কিন্তু রুমিন আপাকে বলে না না আপনার লাগবে না। হিংসা লাগে নাকি আপনার? ওইটা হচ্ছে যে সব কথা ফাঁস করে দিলে তো আজকে ঘরে দুপুরের খাওয়া দাওয়া চলবে। উনি আমার পাশের বাসায় থাকতেন এক সময়, হ্যাঁ এক সময়, এখন না আর কি। উনি ভয়ের চোটে জায়গা বদলাইছে, উনি আমার পাশের বাসায় থাকতেন। এটা ভালো ছিল। এলিফ্যান্ট রোডে আমরা প্রায় কাছাকাছি ছিলাম আর কি। আর একটা হচ্ছে যে ওই বাসার মালিকও সম্ভবত আমার মামা, ওনারা বাড়িওয়ালা সাইড আর কি। আমাদের কিন্তু বাড়িওয়ালা ভাড়াটিয়া সম্পর্ক, মানে আমাদের কোনো ভাড়া কিন্তু বকেয়া নাই, মানে আমরা যখন চলে আসছি সব ভাড়া পরিশোধ করা, সব ভাড়া পরিশোধ করা হয়েছে। রুমিন আপা যখন বাড়িওয়ালা, তখন আপনি বকেয়া রাখবেন না, কোনো বকেয়া রাখার সুযোগ নাই আর কি। ফুয়াদ ভাই নিজে বাসা ছেড়েছেন নাকি বাসা কেউ ছাড়তে বাধ্য করেছে? এক্স্যাক্টলি দ্যাটস আ গুড কোশ্চেন। এটা উত্তর রুমিন আপা দিবেন। এটার জন্য একটা তদন্ত কমিটি হোক। রুমিন আপা, আপনি কি মানে নিজের মুখে স্বীকার করবেন জিনিসটা? না, বাসাটা আমার মামাদের, কিন্তু আমি যতদূর জানি ফুয়াদ ভাইরা বোধহয়, ফুয়াদ ভাই ছিলেন ওখানে বেশ দীর্ঘ সময়। আমাদের এতই পাশাপাশি যে আমার জানালা বা আম্মার ঘরের জানালা দিয়ে ওনাদের জানালা দেখা যেত। তো তারপরে ফুয়াদ ভাই আর ভাবির ঝগড়া কোনোদিন শুনেছেন জানলা দিয়ে? ওই বাসায় মোটামুটি ফুয়াদ ভাইয়েরই রাজত্ব চলে। ভাবি অসম্ভব ভদ্র, কিউট, লক্ষ্মী একটা মেয়ে।
সো ফুয়াদ ভাইয়ের মানে চেঁচামেচি, ফুয়াদ ভাইয়ের ডমিনেশনেই পুরো বাসা ও মোটামুটি ঠান্ডা মাই থাকতো। গড, এটা নিয়ে আমি পরে আসবো। আচ্ছা আমি একটু বলে রাখি, না, আইনের না, ছাত্র না। কিন্তু ডিফামেশনের একটা প্রভিশন আছে, কিন্তু সুনাম হানিকর একটা ব্যাপার আছে, ভাবি এবং তা আমার যদি সাথে থাকবে। পাবলিক প্লেসে যদি হয় এটা নিয়ে কিন্তু কোর্টে মামলা করার সুযোগ ভাবি আছে। আমার সাথে থাকবে। অসুবিধা নেই, দুইজনই তো ব্যারিস্টার, ইটস ওকে। আপা এত সুন্দর শাড়ি, এটা কি কোনো মানে বিশেষ মানুষ দিয়েছেন না নিজে কিনেছেন? আমার কপালে সব শাড়ি নিজেরই কিনতে হয়। হ্যাঁ, এটা ঈদের শাড়ি। এটা অন্য কারণে হইতে পারে যে কি? বিশেষ মানুষের সংখ্যা যখন বেশি থাকে তখন আবার কেউই দেয় না, না? পাবলিকে বলবে এবং কার্ডটা বলবে না, ওইটার একটা না ক্রাইসিস না আছে। দীপ্তি, এটা আমারই কেনা, অনলাইন থেকে কেনা। আমি প্রচুর অনলাইনে কিনি, আমি মার্কেটগুলোতে আমার কম যাওয়া হয়। মানে শাড়ির প্রতি অবসেশন আমার একটা জিনিসের প্রতি আছে, এটা শাড়ি। এখানে হচ্ছে কয়জন, তিনজন বরিশালের, দুইজন ব্রাহ্মণবাড়িয়ার আছে। আর ওর শ্বশুরবাড়ি হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়া। আর সামান্তা আপাকে আমরা দুই সাইডেই রাখবো, কারণ শ্বশুরবাড়ির ব্রাহ্মণবাড়িয়া, বাপের বাড়ি বরিশাল। এমনি একসাথে ওই যে ঢাল নিয়ে মানে যুদ্ধ টুদ্ধ করবার কোনো অভিজ্ঞতা আছে কিনা? যে ট্যাটা বলে না ব্রাহ্মণবাড়ি, আমার গলায় আমার ট্যাটা। এক্স্যাক্টলি। মাসুদ ভাই ঈদ কেমন কাটলো? অনেক বছর পর বলা যায় যে 15 বছর পর তো এটা একটা ব্যতিক্রম ঈদ। অন্য বছরগুলো তো আমরা ঈদে আগে আলাপ করে যেতে হতো, যাব না, 1 2 হলো রাতে থাকতে পারবো বাসায় পারবো না, 3 হলো কত ঘন্টা থাকতে পারবো, 4 হলো যারা আসবে তার মধ্যে ভিজিটার্স কতজন আর গোয়েন্দা সংস্থার লোক কতজন, এটা আমাদের হিসাব করতে হতো। এরপরে আমাদের আশেপাশে যে 3-4টা লোকেশন আছে ওগুলোতে আগে লোক সেট করতে হতো ইনফর্মার হিসাবে, যে এখনই পুলিশের গাড়ি আসছে সুতরাং বের হয়ে যান। তো এভাবে করেই 15টা বছর বলা যায় ঈদগুলো পার হয়েছে। সেই হিসাবে এই বছর ঈদটা একেবারেই ব্যতিক্রম হয়েছে। যে পরিবারের জন্য পরিবারের জন্য তো বটেই, আমি তো তার মধ্যে 4.5 বছর তো জেল, মানে 5টা ঈদ তো ভিতরেই করেছি। 5টা বলতে শুধু ঈদুল ফিতরই 5টা করেছি, আর ঈদুল আজহা সহ তো 10টার কাছাকাছি। তো ওই সময়গুলো তো সত্যিকার অর্থে আসলে পরিবারের কোনো ঈদ ছিল না, খুব স্বাভাবিক। ঈদটা কেমন ছিল? মানে সকালে কি পরিবারের মানুষ দেখা করতে যেতে? দেখা মানে তাদের ঈদ ছিল আসলে আমাদের সাথে দেখা করাটা ছিল ঈদ, আমাদের খাবার দেওয়া, মানে আমাদের যখন খাবার দিতে পারতো, মানে তারা যখন জানতো যে আমরা খেয়েছি, একটু ভালো খাবার খেয়েছি, মানে ওরা যেটা খাবার পাঠাতো বাসা থেকে ওই খাবারটা আমরা খেয়েছি এটা জানার পরে ওরা আসলে ঈদ স্টার্ট করতো, এরপরে স্টার্ট করতো। তো আমরাও চেষ্টা করতাম যে কোনোভাবে মেসেজ কনভে করার জন্য, বা যে সুযোগ ছিল যে আমরা ভালো আছি, ভালো থাকছি, বা আগে থেকে আমরা একটা মেন্টাল প্রিপারেশন তাদেরকে দিয়ে রাখতাম। কোর্টে আসতাম, মানে কোর্টে ঈদের আগের কোর্টটা ছিল আমাদের আসলে ওটা একটা এক্সট্রা ঈদ আর কি। মানে আগের কোর্ট যেটা আমরা কোর্ট না থাকলেও অনেক সময় কোর্ট আইনজীবীদের মাধ্যমে ফালানোর চেষ্টা করতাম, যে ঈদের আগে অ্যাটলিস্ট আমরা যে আমাদের বাচ্চাদের সাথে, বাবা মা, ফ্যামিলি মেম্বারদের সাথে যেন একটু দেখা করতে পারি। মানে ওখানে আমরা ঈদের মানে চিঠি, আমার ওয়াইফ আমাকে চিঠি দিত, কার্ড নিয়ে আসতো, বাচ্চা কার্ড নিয়ে আসতো। তো ওখানে বাচ্চাটা সবচেয়ে বেশি প্যাথেটিক হতো, বাচ্চাগুলো যেতে চাইতো না, যে হয় বাবা তুমি চলো, না হলে আমাদেরকে তুমি, মানে আমার বাচ্চারা 2টা বেবি, তো 2টা বেবি তখন বড় ছিল, এখন আর একটা বড় হয়েছে। ও 2টা বেবি বলতো যে তুমি কোথায় অফিস করো, মানে তার মা তাদেরকে বলতো যে তোমার বাবা একটা অফিস করে। যে এখনও মাঝে মধ্যে আমার বড় বেবিটা জিজ্ঞেস করে যে বাবা তুমি যে 4-5 বছর যে একটা অফিস করতা, ওই চাকরিটা কি তোমার আর নাই এখন? ওই চাকরিটা তুমি কি করো না? তো যখন ওই আমরা তো বরিশালে লঞ্চে যাওয়া আসা, তো ওই জসকোট হয়ে যেতে হয়, তো ওই কোর্টে ওখান থেকে যখন যায় তার মা তখন বলে যে তোমার বাবা এখানে চাকরি করত। তো সেই হিসাবে ভালো কেটেছে। আমার মনে হয় যে এই বছরে অনেক লোকজন আসা, তারপরে তাদের সাথে একটা ইন্ট্রোডিউসিং, এবং আমার কাছে এটা খুব ভালো মনে হয়েছে যে অনেক বিষয় আমাদের হয়তো কথা আছে, থাকতে পারে যে 7 মাসে, কিন্তু ঈদের এই পারপাসটা আমার কাছে আগে থেকেই মনে হয়েছে যে আপনি রমজান ঈদ ইফতারগুলো নিশ্চয়ই আমরা সবাই খেয়াল করেছি, খুবই মানে ফেস্টিভ্যাল টাইপের হয়েছে। আমার মনে হয়েছে যে বলি না যে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি, আসলেই এটা। এবং ঈদেও আমার কাছে মনে হয়েছে যে মানুষের মধ্যে একটা প্রাণ চাঞ্চল্যতা। আগে আমি ঈদে গিয়েছি, মানে ঈদের নামাজ পড়তে যাব, আমি যেখানে ঈদের নামাজ পড়তে গিয়েছি সেখানকার মুসল্লি, ইমাম, খতিব, কমিটির সভাপতি তটস্থ, যে ভাই আপনি আবার নিতেও চায়, ভাই আপনি আমাদের মসজিদে একটু ঈদের নামাজ পড়বেন, একটু কথা বলবেন। কিন্তু যাওয়া এবং তারপর আসা পর্যন্ত মানে একটা কি বলে যে সাথে কোলাকুলি করলে কে ছবি তুলে আবার তাকে একটা বিপদে পড়ে যাবে না, মানে ওখানে মানে গোয়েন্দার আসবেন, অ্যারেস্ট করে নিয়ে যাবে। হ্যাঁ, ঈদের দিনও তো গ্রেফতার ঘটনা। যে বললাম না যে আমরা কোথাও ঈদের নামাজ পড়েছি, আমি দেখেছি। এটা আমার একেবারে 15 বছরে আমি আলহামদুলিল্লাহ
এত ঝড়ঝাপটার মধ্যে কোনো ঈদ আমি এলাকা থেকে বিচ্ছিন্ন থাকি নাই, শুধু জেলখানায় যেগুলো থেকেছি এটা এক্সেপশনাল। বাট আমি বাইরে থেকেছি, কিন্তু ঢাকায় আমি ঈদ করি না, আমি এলাকাতে গিয়েছি। সেখানে আমি প্রত্যেকটা ঈদের জামাতে খেয়াল করেছি যে আমাদের উপস্থিতি বা এই যে তৎকালীন বিরোধী দলে আমরা যারা ছিলাম গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে, তাদের উপস্থিতিটা ওখানকার একটা স্ট্রেস তৈরি করে দিত। Primacy inbuilt. German technology, Bangladesh's first thermix rod. Salar Steel Thermex. সামান্তা শারমিন আপুর কাছে যেতে চাই, মানে প্রতিষ্ঠিত নেত্রী একটি দলের এত বড় পদের নেত্রী হিসেবে তো এটা প্রথমই। হ্যাঁ হ্যাঁ, কেমন এটা তো অবশ্যই না লাগছে, এটা নানা রকমের মিশ্র অনুভূতি আছে। আর ভাইয়ের কথা শুনে ওটার থ্রুতে যদি বলি, এইটা তো আসলে স্পেশাল, এবং স্পেশাল এই কারণে যে আমরা এত বছর 15 বছর মোটামুটি মনে হতো প্রত্যেকটা ঈদেই গিল্টি ফিলিংস হতো ধরনের, যে এই ঈদ করা আসলে উচিত হচ্ছে না। যতটুকু এনজয়মেন্ট ছিল সেই এনজয়মেন্টের সম্ভাবনাগুলোকে নিজেরাই বন্ধ করে রাখতাম। এরকম আমার বন্ধু বান্ধব এবং আমি সহ অনেকেই আছে যে আমরা আসলে বন্ধ করে রেখেছি অনেক বছর, যে আমরা এনজয় করব না বা আনন্দ উপভোগ করলেও খুবই একটা ক্লোজ ফরম্যাটে, এটা যেটুকু না করলেই না, আসলে পরিবারের সাথে যতটুকু না করলেই না, কারণ আমরা তো বিষণ্ণতার মধ্যেই থাকতাম, একটা ধারাবাহিক বিষণ্ণতা আমাদের রাজনৈতিক জীবন আসলে ওইভাবেই কেটেছে। তো এইটা অনেক স্পেশাল, আবার স্পেশাল এই অর্থে বিষণ্ণতা কিছুটা আছে এখনো, যদি আপনাদের যে অনুষ্ঠানের মুডটা আমি চেঞ্জ করতে যাচ্ছি না, তবে এই ঈদে একটা রেসপন্সিবিলিটি নিজে থেকে নিজেকে আরোপ করছি যে 2000 মানুষ প্রায় শহীদ হয়েছেন, 2000 পরিবার থেকে ঈদ এনজয় করার একজন মানুষ নাই, একজন করে নাই। আর দু চোখে হয়তো এই ঈদটা দেখতে পারতো, স্বাধীন বাংলাদেশের একটা ঈদ, দু চোখ নাই, এরকম 500 মানুষ আছেন অন্তত। তারপরে পঙ্গুত্ব বরণ করেছেন এরকম অসংখ্য মানুষ আছেন। আমি একেবারেই আপনাদের মুডটা চেঞ্জ করতে চাই না, কিন্তু ওই বিষয়টা আসলে আরও কিছুদিন, হয়তো আরও 5-10 বছর অন্তত নিজেদের উপরে ওই দায়িত্ব, ওই ফিলিংসটা আরোপ করে রাখতে চাই যে ঈদটা না হয় আরও 10 বছর পরে ফুললি এনজয় করব, যখন আমরা বাংলাদেশে ওই আপনার সাথে এটা ইন্টারাপ্ট করে এই ঈদটাতে এবার এভাবে করেছি যে শহীদ পরিবার, আহত পঙ্গু যারা, তাদের সাথে আমরা একেবারে প্যাকেজ করে ঢাকাতে, ইভেন আমার যেটা বাউফল সেখানে 6টা শহীদ পরিবার আছে এবং প্রায় আহত পঙ্গু আছে 200-র উপরে। কারণ আপনারা জানেন যে বরিশালের একটা ঢাকায় আধিপত্য আছে আর কি, মানে প্রচুর লোক থাকে। আমার শুধু মিরাজির বাগ, তারপর এই অঞ্চলগুলোতে যাত্রাবাড়িতে যে বড় ডেমনস্ট্রেশনটা হয়েছে, ওখানে আমার বাউফলেরই 6 জন শহীদ হয়েছে। তো এই পরিবারগুলোর সাথেও কিন্তু আমরা একেবারে প্যাকেজ করে আমাদের সাংগঠনিক একটা নির্দেশনাও আছে। মানে এই জায়গাটাতেই মানে না, মানে তাদেরকে, রাজনীতিবিদদের সাথে অন্যান্য সাধারণ আমাদের মতো মানুষদের পার্থক্য হয়। আপনারা আসলে অনেক মানুষকে নিয়ে ভাবেন। ফুয়াদ ভাই, আপনার মানে সিক্রেট ট্যালেন্ট কি? ট্যালেন্ট তো বলা যাবে না, এটা ক্লেম করবার সুযোগ নাই আমার। আমি একসময় ভালো আঁকতাম, মানে বাট এখন ভুলে গেছি ইনফ্যাক্ট। এবং আমার আঁকার কিছু ধরন ছিল যে আমি যখন গ্রামে যেতাম শীতের সময়টাতে, তখন আমার একটা প্রিয় জিনিস ছিল হচ্ছে যে আইল বলে, ক্ষেতের দুইটার মাঝখানে যে জায়গাটা থাকে উঁচু বর্ডার করার, যেটা এই আইলের উপরে যে সকালবেলা আপনার শিশির পড়ে থাকতো, এই শিশিরের উপরে আমি খালি পায়ে অনেকক্ষণ হাঁটতাম এবং হাঁটতাম। এই শিশিরের ভিতরে হাঁটতে হাঁটতে আমি একটা জিনিস আঁকার চেষ্টা করতাম, যে আমি আজকে এখানে হেঁটে হেঁটে একটা পতাকা আঁকবো, অথবা হেঁটে হেঁটে একটা গাছ বানাবো, ওই শিশিরের পায়ের দিয়ে ছাপ দিয়ে আঁকবো আর কি। এটা তো এগুলো তো পরে হারায় গেছে। মানে পলিটিক্স করলে যেটা হয় যে আপনার অনেক সফট স্কিল আসলে সফট স্কিলগুলো থাকে না, মানে খুব টাফ জিনিস ডিল করতে হয়। তো আর আমরা তো একটা সাধারণ সময়ে পলিটিক্স করি নাই। তবে আমি যে শুনলাম আপনি চমৎকার গান এই সব ব্যাপারে কিছু অপ্রচার আছে। আমার রাজনৈতিক ক্যারিয়ার যারা ধ্বংসের পায় তারা করছেন বিরোধী দলের ষড়যন্ত্র। না এটা যদি অপপ্রচারটা ফ্যাক্ট চেকে তো এখন বের করা যায়। এক্স্যাক্টলি, মানে আপনি গান গিয়ে আমাদের জানি না, আমি শুধু জানি উনি আমার পাশের বাসায় থাকতেন, কিছু গানের আওয়াজ আমি রেগুলার জানলা দিয়ে ভেসে গানের সুর, উনি গান গাইতেন, এইটুকুই আমি বলতে পারবো। এটা কি কারোর জন্য গাইতাম বলে সন্দেহ ছিল আপনার? তা জানি না, কিন্তু আপনি গাইতেন। গান তো সবাই গায় আর কি। জাস্ট ফুয়াদ ভাই, আজকে আপনি আমাদের আসর জমিয়ে দেন। একটা গান গাইতে পারি, ওই যে আপনার বাবা এবং মেয়ের একটা অসাধারণ গান আছে আমার খুব পছন্দের, রোমান্টিক গান, বাবা মেয়ের রোমান্স আর কি, ভালোবাসা, যে আয় খুকু আয়,
কাটে না সময় যখন আর কিছুতে, বন্ধুর টেলিফোনে মন বসে না, জানালার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় বাবার মতো কেউ বলে না, আয় খুকু আয়, আয় খুকু আয়, আয় রে আমার সাথে গান গেয়ে যা, নতুন নতুন সুর নে শিখে নে, কিছুই যখন ভালো লাগবে না তোর, পিয়ানোয় বসে তুই বাজাবি রে, আয় খুকু আয়, আয় খুকু আয়। পাস পাস পাস, থ্যাংক ইউ সো মাচ ফুয়াদ ভাই। মানে আপনার সাথে কথা বলতে যে ভয়টা লাগে এটা মনে হয় অনেকের কেটে যাবে। তো আমাকে একটু বলেন যে আপনি কি ভাবির সাথেও বাসায় মানে এরকম যুক্তি তর্ক দিয়ে স্ট্রেইট কাট কথা বলেন? ভাবির সাথে সম্পর্ক তো হচ্ছে যে পলিটিক্সের কারণে জটিল হয়ে গেছে, দুই কারণে জটিল হয়ে গেছে। একটা হচ্ছে যে লন্ডন থেকে ফিরে আসা। একটা লাইন যোগ করি আপা, সেটা হলো যে বলা হয় রাজনীতিবিদরা দেশ চালায় আর রাজনীতিবিদদের থেকে পরিবাররা চালায়। এটা কি ঠিক আপনার বেলায়? এটা তো ধরেন সবসময়, এটা অনাদিকাল থেকে এটা সত্য কথা আর কি। আমার বিয়ের অনুষ্ঠানে আমার দুজন সিনিয়র, মানে যখন বিয়ে পড়ানো শেষ, নাম বলছি না, ওনারা এখনো বেঁচে আছেন বিদায়, আমার খুবই সিনিয়র ওনারা, আমার পার্টিরও সিনিয়র এবং ওনারা খুব প্রফেশনাল সিনিয়র। তো বিয়ে শেষ করে মানে যখন কোলাকুলি হয়, কানের কাছে আমাকে বলতেছে, মাসুদ মিয়া বাইরে দেখতে আমাকে সিংহ মনে হইলো, আমি ঘরে কিন্তু বাঘের বিড়ালের মতো থাকি, যদি এটা করতে পারো তাহলে শান্তিতে থাকবা, না হলে কিন্তু ভেজাল লাগবে। আপনি কি এটা এখনো মেনে চলছেন? আমি এটা মেনে চলছি কিনা এটা এখন বলা যাবে না, একটু পরে বলতেছি। ওকে, মাসুদ ভাই রান্না করতে পারেন? আমি তো আমার পরিবারের সাথে আমার চ্যালেঞ্জ নেওয়া আছে এবং বিগত 15 বছরে আমি যে জেলখানায় ছিলাম সেখানে আমার প্রশাসনের কাছে শুধু একটা আবদার ছিল যে আমাকে একটু রান্না করার সুযোগ করে দিতে হবে। মাই গড! তো সেখানে আমার একটা সুযোগ ছিল যে যারা ভিতরে গিয়েছেন জানেন যে ওখানে ইয়া পাওয়া যায়, ওয়াটার হিটার যেটা আর কি, পানি গরমের, ওটাতে আমরা আমাদের রুমে রান্না করার স্কোপ ছিল, মানে এটুকু অনুমোদন আমরা পেতাম আর কি। তো ওখানে ডিমের তরকারি, তারপরে মাংস কিনে সেটা রান্না করা ইলেকট্রিক কেটলিতে করা যায় একবার সব দিয়ে। আর এটা তো আমাদের ইউনিভার্সিটি লাইফ থেকে আমরা প্র্যাকটিসিং। ইউনিভার্সিটি লাইফে তো মানে সব কিছু মিলিয়ে খিচুড়ি রান্না করা এটা হলো একেবারে কমন এবং খুব সহজ পদ্ধতি। আপনার স্পেশাল আইটেম কি? কোনটা সবচেয়ে ভালো? স্পেশাল আইটেমে আমি সবচেয়ে ভালো খিচুড়িটা রান্না করতে পারি এবং এটা এখনো যে কারোর সাথে আমি চ্যালেঞ্জ দিতে পারবো। ঈদ তো এখনো চলছে, সো আমাদের দাওয়াতটা আসলে এটা যে কারোর সাথে চ্যালেঞ্জ দিতে পারবো খিচুড়ি রান্না করা। হ্যাঁ, মানে ঈদের এবং বাসায় আমি যদি আজকে ফিল করি যে আজকে সকাল ফ্রাইডে বা কোনো একটা হলিডেতে আমি বাসায় থাকছি, তাহলে মোটামুটি আগের রাতেই ঘোষণা থাকে যে কালকে খিচুড়ি রান্না হবে, সো ওটার রেসপন্সিবিলিটি আমার। সামান্তা আপু, আপনার বেলায় কি মানে সংসার কেমন করা হয় আসলে, কতটা সংসারী? আমি তো সংসারী, কিন্তু মানে সংসারের অবস্থা খুবই খারাপ। মানে পলিটিক্সে এখন ইনভলভ হওয়ার পরে কাজটা এত বেশি, আর আমরা তো নতুন সংগঠন গড়ে তুলতেছি। আমার হাজবেন্ড অত্যন্ত ধৈর্যশীল লোক এবং অত্যন্ত দয়ালু, এই কারণে পুরুষ মানুষের যত বদনাম আছে এটা কি তোমার জামাইকে দেখার পরে এখন ওই পুরুষের উপর থেকে সব বদনাম কষ্ট চলে গেছে? একদমই চলে গেছে, কারণ অত্যন্ত এরকম ঘরে ঘরে ফেরেশতার মতো আমাদের মতো পুরুষ মানুষ আছে। না, এটা আপনার ব্রাহ্মণবাড়িয়ার নারী পুরুষ ভালো হবে, ওর শ্বশুরবাড়ি কিন্তু ব্রাহ্মণবাড়িয়া, ভালো হবে, হওয়ারই কথা। ব্রাহ্মণবাড়িয়া বরিশালের আপা, বরিশালের ছেলেদের ব্যাপারে এক্সট্রা মানে ডিমান্ড আছে। কেমন বাবা? কোথায়? এই যে রান্না করা খাবার খেতে চাইলেন, বলেন এই যে রান্না করা খাবার খেতে চাইলেন, এরকম গানও শোনা যাবে, আমার কাছ থেকে গান শুনতে চাইলেন, এগুলো তো ডিমান্ডের ব্যাপার। তো মানে মাসুদ ভাইয়ের রান্না, আপনার গান, এটা কি একটা সমিতি করতে হবে? ব্রাহ্মণবাড়িয়ার মেয়েরা আসবে খাইতে, প্রমোটিং বরিশাল্লা ছেলে, এটা হচ্ছে কমিটি। না, ব্রাহ্মণবাড়িয়ার মেয়েদের সম্পর্কে যেন ভয় আতঙ্ক যেটা আছে এটা কমিয়ে দেবার চেষ্টা করলাম আর কি। আমার একটা গেম সেকশন আছে, সামান্তা আপুর কাছেও যাব। গেম সেকশনটা হচ্ছে এরকম যে যদি আপনারা মানে একজন আরেকজনের ক্যাম্পেইন করছেন, মানে আমরা শুনি না যে আমার ভাই তোমার ভাই, মানে ফুয়াদ ভাই মাসুদ ভাই, এরকম তো শুনি, আবার আমার আপা তোমার আপা, শারমিন আপা রুমিন আপা, সো এই স্লোগান তো হয়, বা একজন একজনের নামে ভাই সব, ওনার চরিত্র ফুলের মতো পবিত্র। সো এরকম যদি একজন একজনের নামে আপনারা ক্যাম্পেইন করতেন, আপনারা আসলে কিভাবে করতেন? এখন ফুয়াদ ভাই করবেন রুমিন আপারটা, রুমিন আপা করবেন মাসুদ ভাইয়েরটা, তারপরে মাসুদ ভাই করবেন ফুয়াদ ভাইয়েরটা, তারপরে আবার কে বাকি থাকলো?
হ্যাঁ, শারমিন আপাটা কে করবেন তাইলে? রুমিন আপা। ওকে, রুবিনকে জিতাইতে হবে। অফ কোর্স, আপনি কি হারানোর জন্য ক্যাম্পেইন করবেন? ও মাই গড, বুঝছেন এইসব ক্যাম্পেইনিয়া নিয়ে কি অবস্থা হবে আমাদের? সেটাই। প্রিয় ভাই সব, পুরাতন সিনেমার দিন শেষ, দেশে আসিছে নতুন সিনেমা। এই সিনেমা ঢাল তলোয়ারে হয় না, এই সিনেমা গলা দিয়া হয়, এই সিনেমা টকশোতে দেখতে হয়, এই সিনেমায় আগামী দিনের ভবিষ্যৎ। এই সিনেমা দেখতে চাইলে, যদি ওই সিনেমার নায়িকাকে বিজয়ী করতে চান, রুবিনকে ভোট দিন। আপনি কি আমারে পচাইলেন? কি করলেন? দিস ইজ না, পলিটিক্স। গলা যার টাটা আর কি, এখন তার জন্য তো এটাই কলাজার টাটা না? Primacy in build. German technology. Bangladesh's first thermix rod. Salam Steel Thermax. রুমিন আপা করবেন মাসুদ ভাইয়েরটা। ভাই সব, আগামীর রাজনীতি নতুন রাজনীতি, আগামীর রাজনীতি পরিবর্তনের রাজনীতি, আগামীর রাজনীতি নতুন জেনারেশনের রাজনীতি। সেই নতুন জেনারেশনের একজন অতি মেধাবী পিএইচডি ডিগ্রিধারী আমার ভাই মাসুদকে আপনারা ভোট দেবেন, জয়যুক্ত করবেন এবং এলাকার উন্নয়নে আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি তিনি অসাধারণ ভূমিকা পালন করবেন। এবার জিতে গেছে আমার মনটা একটু বড় করে, বরিশালীদের তো একটা নেগেটিভ আমার বিজয় এবার আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারবে না। ইনশাআল্লাহ। এখন মাসুদ ভাই আপনি করবেন শারমিন আপার ক্যাম্পেইন। শারমিন আপু তো জিতে যাবে এই কারণে যে আমাদের ক্যাম্পেইনের কারণে। হ্যাঁ ক্যাম্পেইনের কারণে। হ্যাঁ, ক্যাম্পেইনের কারণে শুনলাম না জিতে তো যাবে। এখন। জিতে যাবে এই কারণে যে ক্যাম্পেইন না শুনি বলতেছে না, এটা আগামী এটা বলে রাখতেছি ট্রলটা, তারপরে পরের লাইনটা আসতেছে। সেটা হলো যে মানে নতুন ধারার এই বাংলাদেশে তো আপারা একটা বড় প্রেক্ষাপট তৈরি করেছেন। তো সেখানে তো আমাদের যেটা ঘোষণা হবে যে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদের এইবারের বাংলাদেশ মূলত নতুন এক ধারার বাংলাদেশ, যেই বাংলাদেশকে আমরা তৈরি করেছি আমাদের শহীদ আহত পঙ্গু ভাইদের উপরে। সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য যারা পা হারিয়ে পঙ্গু হয়েছেন, সেই পঙ্গুত্বের উপরে পঙ্গু বাংলাদেশকে আমরা নতুন করে দাঁড় করিয়েছি। যারা হাত হারিয়েছেন, সেই হাত হারা ভাইদের উপরে আমরা আমাদের বাংলাদেশের অর্থনীতিকে দাঁড় করিয়েছি। সেই দাঁড় করানোর রূপকার হিসাবে আমাদের শারমিন আপাকে আপনারা ভোট দিবেন, বিজয় করবেন। তাকে বিজয় করা না, মূলত বাংলাদেশকে বিজয় করতে হবে। ওরে সর্বনাশ, এবার এ তো ভোট না দিয়ে কোনো ইতিহাস- উপায় আছে? না, কোনো উপায় নাই। এখন শারমিন আপা, ফুয়াদ ভাই। আমি তো বেশ সিরিয়াস লোক, এখন আপনাদের গেমে আমি ভালো পারফর্ম করতে পারবো না এটা অবশ্যই। হ্যাঁ, ফুয়াদ ভাই, তবে আপনার কপাল খারাপ মনে হচ্ছে ফুয়াদ তাহলে। ভাইয়ের জন্য এটা একটু চেষ্টা করা যেতেই পারে। যেটা বলতে হবে এলাকায় যে বাংলাদেশে যেই কয়টা রাজনৈতিক দল একেবারে প্রথম থেকে পুরো 15 বছরের প্রথম ক্যাম্পেইন থেকে করেন। আরে আপনার হাতে মাইক আছে তো, রিকশায় আপনি বসে আছেন, মাইক দেওয়া হয়েছে। ফুয়াদ এটা বলে ভাইয়ের দেন। চরিত্রের দিকে তাকান এবং তার পলিটিক্সের দিকে তাকান এবং আপনারা ভোট দিয়ে বিজয় করুন, জয়যুক্ত করুন এবং ফুয়াদ ভাই তার এলাকার সকল উন্নয়নের জন্য একেবারে প্রতিজ্ঞাবদ্ধ থাকবে। এবং তার কণ্ঠের যত্ন নিন। রুমিন আপা, সালামি দিতে বেশি মজা না নিতে বেশি মজা? অফকোর্স নিতে, দাওয়া তো মানে কষ্ট, অনেক কষ্ট। কিন্তু এখন তো মনে হয় বেশি মানে দিতে হয়। এখন তো সবই দাওয়া, বুক ফাইটটা যাওয়ার বুক মতো। ফাইটটা যাওয়ার বুক ফাইটটা মতো, যায়। একদম একদম। একেবারে কিন্তু ফাইটটা যায়। আমার যেহেতু বাংলাদেশে আমার মানে বাচ্চারা যারা আমার ভাইয়ের বাচ্চা, বোনের বাচ্চা, ওরাই তো নর্মালি সালামি নেবে, ওরা দেশে কেউ থাকে না, বাইরে। সো ওদের সাথে কথা হয়, ওরা আবার একসাথে ঈদ করে, তো তখন মনে হয় দেশে শুধু আমি আর মা একলা, ভালো লাগে না। আমরা এই শূন্যতা আমরা রাখবো না ইনশাআল্লাহ। সামান্ত আপু, আমাদের মনে থাকলো এটা, ঠিক আছে। প্লিজ প্লিজ আসেন। আমার আরেকটা মজার খেলা আছে। ফুয়াদ ভাই, এখন বলেন যে যদি কোনো সিনেমার হিরো হইতে চাইতেন, কার মতো হইতে চাইতেন? জেমস বন্ড পারহ্যাপস। আর রুমিন আপা, আপনি হিরো না, অবভিয়াসলি হিরোইন। অনেককেই তো ভালো লাগে, কারটা বলবো, তা আমার মতোই হতে চাইতাম। স্বীকার করে নিল কিন্তু যে আমি তো নায়িকার মতো, আমি আবার কার মতো? না, যে ইয়াকে জিজ্ঞেস করা হয়েছিল চার্চিলকে যে তুমি যদি এই জামানার একজন শ্রেষ্ঠ প্রেসিডেন্টের নাম বলো, তো বলছে যে যদি আমাকে শ্রেষ্ঠ প্রেসিডেন্টের নাম বলতে বলো তাহলে জেমস বেকন যে সেকেন্ড হবে তাতে কোনো সন্দেহ নেই।
আপা ওই লাইনটা নিছে আর কি। হ্যাঁ এক্স্যাক্টলি। আর মাসুদ ভাই আপনার কখনো ইচ্ছে হয়েছে নায়ক হবেন? আমি তো আর্তুগুলোর ইয়েটা দেখতে দেখতে ওইটা তো হয়েই গেছে অলরেডি। কোনটা? ওই যে তুরস্কের যে সিরিয়ালটা দিরিলিস এরতুরুল। ওয়াও, সো ইউ আর আ হিরো, রিয়েল লাইফ হিরো। এটা কি ভাবিও বলে মাঝে মাঝে? সে আমাকে বলতে চায় কিন্তু আমি এটা খুব রিসিভ করি না। রিসিভ করলে তো আবার তাকে হিরোইন করতে হবে, আর আমি হিরো মানি তো সে হিরোইন। নিজের নাক নাক কেটে কেটে পরের পরের যাত্রা যাত্রা ভঙ্গ, ভঙ্গ। এ কি অবস্থা? তো সেই জায়গাটা আলোচনা সাপেক্ষে আছে, আন্ডার ডিসকাশন। ওকে, আমি শিওর যে শারমিন আপুর কখনো মনে হয় না যে আমি হিরোইন হব। না, আমার কখনোই মনে হয় কিন্তু না। আপনার কি কোনো মানে হিরোর উপর ক্রাশ আছে যে তাকে খুব ভালো লাগে? না, এই অর্থে না। ছবি মানে ছবি শাহরুখ আঁকছো খান এরকম বা তো প্রচলন আছে না, বাংলাদেশের চারুকলাতে হইতে পারে যখন শাকিব করছে খান। যে কাদের ছবি টবি তোমরা আঁকছো রাখছো তখন? না, আমরা হচ্ছে মানে আমি স্কাল্পটর, তো আমরা আরেকটু কাট করতাম। আমাকে দেখতে যতটা কাট কাট করতাম মনে হয় কাটে তার তো? চেয়ে বেশি কাট করতাম আমি। তো এমনিতে অভিনয়ের দিক থেকে যদি বলেন, বেনেডিক্ট কাম্বারব্যাচ মানে এই এখনকার যারা কাজ করতেছে তাদের মধ্যে এদেরকে বেশ মনে হয় যে ভালো আর কি কাজ করতেছে আর কি। আর ফেভারিট খাবার কি? ঈদ মানেই তো খাবার। আমি সব খেতে পারি, আমার কোনো সমস্যা হয় না। পছন্দ কি? পছন্দ অবভিয়াসলি যেগুলো একটু চটপটে বেশি, ঝাল বেশি হয় যে কোনো খাবার, শুটকি ভর্তা, তারপর হচ্ছে এই ধরনের খাবার বেশি পছন্দ। মাসুদ ভাইয়ের পছন্দের খাবার? আমার পছন্দের খাবার আমি সকালবেলাটা যেটা দিয়ে শুরু করি সেটা হচ্ছে চটপটিটা রান্না হয়, ওটার সাথে ফুচকাটাও নর্মালি থাকে। আমার মায়ের হাতের ওইটা খুব হ্যাঁ, ওটা থাকে। আর এরপরে মিষ্টান্নটা আমাদের গ্রামে আমরা এখনও এটা সেমাই নাকি পায়েস? সেমাই আমাদের অর্থাৎ আখের গুড় দিয়ে অথবা খেজুরের গুড় রাখে, ওটা দিয়ে একটা পায়েস করা হয় এবং নারকেল দিয়ে, নারকেলের ইয়া করে জুস করে মানে একটু ইয়া রেখে করা হয় আর কি, মানে ওটার সোবরাটাও সাথে রাখা হয়, শুধু ইয়াটা দিয়ে না, মিল্কটা দিয়ে না। তো ওটা খুব টেস্টি, লোভনীয় বর্ণনা। টেস্টি খাবার হয়। আপনি যে ভালো কুক সেটা প্রমাণ। না, এটা আলহামদুলিল্লাহ সবাই আমার ফ্যামিলিতে আগে থেকে, এটা আমাদের গ্রামে অ্যাটলিস্ট আমাদের বরিশালে এটা কমন, মানে এটা অনেক খাবার থাকলেও এই পায়েস যেটাকে আমরা বলি গুড়ের পায়েস আর কি, এটা এখনো চুই পিঠার একটা কালচার আছে, এটা সবাই খুব এনজয় করে আর কি। বরিশালে আর একটা খুব কমন আছে যেটাকে আমরা রুটি পিঠা বলি। আপনারা অনেক কিছু কি রুটি বলেন, আমরা একটা কমন রুটি পিঠা আছে আমাদের, মানে সিদ্ধ চালের ইয়েটা দিয়ে, মানে কাঁচা চালের ইয়েটা দিয়ে গুঁড়া করে আতপ চালের রুটি যেটা আর কি। রুটি। ঢাকায় যদি স্ট্যান্ডার্ড ধরেন পিৎজা, তাহলে আমাদের বরিশালের স্ট্যান্ডার্ড হচ্ছে এটা হলো, মানে রুটিটা হলো মানে হায়ার লেভেলের গেস্ট যদি যায় তাহলে এটা হলো হায়ার লেভেলের এন্টারটেইনমেন্ট। এটা কি গরুর মাংস দিয়ে নাকি সুজি সেমাই দিয়ে? না, এটা হচ্ছে দুটো দেওয়া হয়, একটা মুরগির ঝোল দেওয়া হয় আর একটা এখন আপনার চিংড়ির ঝোল দিয়েও করে। আপনার পছন্দের খাবার কি? রুটি পিঠা? আমি মেইনলি এই স্পাইসি এবং তেলের খাবার অ্যাভয়েড করি আর কি, পছন্দ করি না খুব বেশি আর কি। আমি ঈদের দিনও চেষ্টা করি পোলাও দিয়ে ভাতের তরকারি কোনোটা আছে কিনা ফ্রিজে জিজ্ঞেস করি যে মাছ রান্না করা আছে কিনা, সবজি আছে কিনা, এরকম সেরকম। আর কিন্তু রান্না নিশ্চয়ই আপনি বাসায়? রান্না সবগুলো পারি, সব রান্না পারি, যেহেতু লম্বা সময় এখন করবার সুযোগ কম পাই। আর বাংলাদেশে আমরা যারা বাইরে রান্না করেছি ওখানে তো কিচেন ফ্যাসিলিটি ডিফারেন্ট, ওখানে রান্নার আলাদা অ্যারেঞ্জমেন্ট আছে আর কি, খুব কমফোর্টেবলি রান্না করা যায় আর কি। বাংলাদেশে ধরেন বসে কাটতে হয়, অথবা ধরেন যেটা থাকে ওটা অনেক মানে কোমরের হাইটে থাকে না। ইংল্যান্ডে যারা আমরা লম্বা সময় থেকেছি আমরা সব রান্না জানি, বাজার ঘাট, বাথরুম পরিষ্কার, মেসে থাকতে হয়েছে, কে কবে টয়লেট পরিষ্কার করবে, কে কবে বাজারে যাবে, কে কবে রান্না করবে, দুপুরে রান্না কে করবে, রাতেরটা কে করবে, পরে ঘরে ঢুকতেই ওই সময় ঠিকই করেন আর এখানে বউদের হেল্প করেন। এখানে তো দেশের রান্না বান্না করতেছি, পুরো দেশ নিয়ে রান্না বান্না করতেছি, দেশকে রান্নাই করে ফেলছেন এখন পুরা। দেশ নিয়ে রান্না বান্না করতে করতে তো ঘরে রান্না করতে পারতেছি না আসলে। ওকে, আর রুমিনাপা? আমি না ফুয়াদ ভাইয়ের এই কথাটা মানতে পারি না, বাইরে থাকলে রান্নার শেখা উচিত, কিন্তু ধরেন আমি সেই এক্সাম্পল যে আমি আসলে শিখতে পারি নাই। আমি দীর্ঘ 1 বছর শুধু নুডলসই রান্না করছি। নুডলস তো রান্না করতে হয় না, হ্যাঁ, রান্না করতে হয় না একদম, রেডি করা আছে, শুধু গরম পানিটা দিলেই দিতাম, কিছু সবজি শুধু রান্নার কেটে ক্রেডিটটা দিতাম। নিয়েন না, হ্যাঁ, নুডলস তো রান্নার ক্রেডিট নিয়েন না। আমি গরম পানি রান্না করতে পারি একদম। আমার রান্না একদম সুবিধার না, আমি চেষ্টাও করি নাই। আর হোয়াটস ইওর ফেভারিট ফুড? আমার যে কোনো স্পাইসি ফুড পছন্দ। আমি অবাক হলাম, ওর কথাবার্তা এত স্পাইসি কিন্তু মাছের ঝোল পছন্দ, আর এটা হইল নাকি? তো কোনো ভাজা পড়া স্পাইসি কোনো খাবার নাই। কামরাঙ্গা মরিচ যেমন আমি যে কোনো কিছু কামরাঙ্গা মরিচ, বিদেশে একটা আমি করতাম, আমার পকেটে টাবাস্কো সবসময় থাকতো,
মানে এখন আপনি ম্যাশ পটেটোই অর্ডার করেন, আপনি এখন পাস্তা অর্ডার করেন, হোয়াট এভার ইউ অর্ডার, এটা দিয়ে এটা টাবাস্কো দিয়ে। তো আমার বন্ধুরা হাসাহাসি করতো, অনেক সময় দেখা একটা যেত বাঙালি স্ট্যান্ডার্ড চলে আসতো এটা। আমি ওই যে ভাই স্পাইসের একটা স্মেল spice দরকার লাগে ছাড়া আর কি। আমরা বানবাইরা আমরা খাইতে পারি না। চাপা শুটকি as well, right? Oh, I love. সামান্তা আপু, মানে আপনি তো মানে চমৎকার ভাস্কর্য নিশ্চয়ই বানান, আপনি পড়াশোনা করেছেন সেটা নিয়ে। এছাড়া আমরা এখন জানতে পারবো এরকম কোনো হিডেন ট্যালেন্ট, গান, কবিতা, এনিথিং এলস? আমি তুমি তো ভালো গিটার বাজাইতে বলে জান শুনছি। না আমি চেষ্টা হ্যাঁ, করছিলাম। ক্যাম্পাসে তুমি গিটার It was too বাজাইছো। tough. ওটা অনেক কিছুই, হারমোনিয়াম, গিটার থেকে শুরু কি করে কি এমন খোঁজ কিছু নিয়ে নাই। রাখেন যে আপনি এগুলো সব বের না আমরা হচ্ছে? পলিটিক্স আমি খুব করি তো ভালো ক্যাম্পাসে সাইকেল সবাই চালাই। সবাই জানে খুব ভালো সাইকেল চালাই। রুমিন আপা, গান। আপনিও তো গান গাইতে জানেন, ব্যাপক সেটা তো সুন্দর গান আমি গাইতে তো। জানি। আমার Thank একটা হিডেন ট্যালেন্ট ছিল ছোটবেলায়, আমি নাচতাম, কিন্তু সেটা তো আসলে আমাদের অসুবিধা সরাই নাই আসলে ফেলবো। খুব একটা। এগুলো সরাই ফেলবো, আমরা একটু পিছনে পিছনে যাব, সরাই দিব। কিন্তু আপনি তো Stage-টা- হলিক্রসে ইয়েতে ছিলেন, তো আপনি তো হলিক্রসের যে গানের টিম যেটা ছিল ওটা তো আপনি গান করতেন। না, আমার তো একটা গানের দলই ছিল। ফুয়াদ ভাই, হ্যাঁ, আপনার মানে কি কোনো ফুয়াদকে গোয়েন্দা থামাই- এজেন্সি আছে? ফুয়াদকে আশ্চর্য। থামাইতে এটা বলতে হবে, আমার পুরো গানের দলই ছিল, ওদেরকে নিয়ে আমরা বিভিন্ন জায়গায় জায়গায় যাইতাম। বুঝতে খুশি হয়েছেন? Primacy in build. German technology. Bangladesh's first thermix rod. Salam Steel Thermex. মাসুদ ভাই, আপনার কবিতা শুনে আমরা শেষ করব। তার আগে প্রত্যেকে যদি, আপনাদের তো অনেক ফলোয়ার্স, আপনারা মানুষের জন্য কাজ করেন, ঈদের শুভেচ্ছা যদি জানাতে চান। সামান্তা শারমিন, সকলকে ঈদের শুভেচ্ছা, সকলকে সালাম, এবং আপনাদের ঈদ ভালো কাটুক। যারা এনসিপির পক্ষ থেকেও আমি ঈদের শুভেচ্ছা জানাতে ভুলবো না। এনসিপির সাথে থাকবেন, এনসিপিকে দোয়া করবেন, তা আমরা যাতে ভালো করতে পারি, আপনাদের জন্য আরও ভালো ঈদ যাতে আমরা গঠন করে দিতে পারি নতুন বাংলাদেশের সাথে সাথে। সকলকে ঈদের শুভেচ্ছা। মাসুদ ভাই। সবাইকে ঈদ পরবর্তী ঈদের শুভেচ্ছা। আমরা ঈদ যেন পুরো বছরের জন্য হয়, আমাদের সারা জীবনের জন্য হয়। বিশেষ করে দেশে দেশে বাইরে যারা আছেন তাদের সবাইকে, শহীদ পরিবার, আহত পঙ্গুত্ব পরিবার যারা, তাদের জন্য বিশেষভাবে আমরা দোয়াও করি। এবং আপনাদের কারণে এই বছর আমরা একটা ভালো ঈদ করতে পারলাম। আপনাদের প্রতি আলাদাভাবে অভিনন্দন, এবং যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া। আমি এই সুযোগে আমার প্রিয় বাউফল পটুয়াখালী 2 সকল স্তরের ভাই বোন যারা আছেন তাদের প্রতি আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমরা পুরো জীবনটা যেন ঈদের মতো করে কাটাতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করছি। রুমিন আপা। ঈদের এই সময়টিতে সবাইকে অনেক 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 শুভেচ্ছা, ঈদ মোবারক। আশা করছি আমাদের ঈদের এই সময়টা 9 দিন না, একটা লম্বা ছুটি পেলাম আমরা সবাই। এই 9টা দিন পরিবারের সঙ্গে, আপনজনদের সঙ্গে, বন্ধুদের সঙ্গে চমৎকার সময় কাটছে আপনাদের। এবং নতুন যেই বাংলাদেশটা স্বপ্ন নিয়ে আমরা যাত্রা শুরু করেছি, অনেক ত্যাগের বিনিময়ে, অনেক মূল্য চুকিয়ে সেই নতুন বাংলাদেশটা আমরা যেন সকলে মিলে তৈরি করতে পারি, আপনাদের সকলের সাহায্য চাইছি। ভালো থাকবেন। ফুয়াদ ভাই। সকলকে ঈদ মুবারক। বাংলাদেশে ঈদ নিয়ে দেখবেন যে নজরুলের খুব বিখ্যাত কিছু কবিতা আছে, যে জীবনে যাদের হর রোজ রোজা, ক্ষুধায় আসেনি ঈদ, তাদেরই তরে এসেছে কি আবার রমজানের ঈদ। বাংলাদেশের 80% মানুষ দরিদ্রসীমার নিচে বাস করে। অথবা আমরা যখন ঈদের কেনাকাটায় ব্যস্ত থাকবো, আমরা যখন প্রচুর খরচ করব, প্রচুর বাজার করব, আমরা যেন ভুলে না যাই আমার চারপাশের এই যে লক্ষ লক্ষ কোটি কোটি গরিব মানুষের কথা। আমরা যেন ভুলে না যাই যে আমার চারপাশের প্রতিবেশীরা অনেকে না খেয়ে আছেন। আপনার দারোয়ান, আপনার কাজের বুয়া, আপনার গাড়ির ড্রাইভার, আপনার কর্মচারীরা, আপনার আত্মীয় স্বজন যারা কোম্পানির মালিক আছেন, তারা তাদের বেতনটা ঠিকমতো দিচ্ছেন কিনা, বোনাসটা দিচ্ছেন কিনা, এই মানবিকতাটা যেন আমাদের সমাজে ছড়িয়ে থাকে, এইটা আমরা আশা করছি, আমরা আহ্বান করছি। সাথে বাংলাদেশটাকে সাথে রাখেন, বাংলাদেশটাকে ভিজিলেন্ট রাখেন আপনাদের জায়গা থেকে। বাংলাদেশ নিয়ে প্রচুর ষড়যন্ত্র হচ্ছে, লাল সবুজের পতাকাটা যেন হারিয়ে না যায়। আমরা আবার আরেকটা পরাধীন রাষ্ট্রে ঈদ পালন করতে চাই না, একটা স্বাধীন রাষ্ট্রে চলমান ঈদ যেন থাকে, এটাই আমাদের আজকের আহ্বান। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, এবং আশা করছি যে আমাদের এই আনন্দ আপনাদেরকেও ছুঁয়ে গেছে। আর আপনারা সকলে ভালো থাকলেই আমরা সকলে ভালো থাকি। অ্যাকচুয়ালি একা একা ভালো থাকা মানে কিন্তু ভালো থাকা না, সবাই মিলে যখন আমরা ভালো থাকি তখন সেই ভালো থাকাটা প্রকৃত ভালো থাকা হয়। এবং এই ঈদে আমরা যেরকম আপন পর, ধনী দরিদ্র সব ভেদাভেদ ভুলে গিয়ে সকলে একটা সমতার জায়গায় আসি, সকলে মিলে আনন্দ করতে চাই, এই ধারাটুকু, এই চেষ্টাটুকু আমাদের সারা বছর ধরে থাকুক, বাংলাদেশের সকল মানুষ ভালো থাকুক, সেই প্রত্যাশায় শেষ করছি। ঈদের অনেক অনেক শুভেচ্ছা, আবার ঈদ মোবারক। বেলাল বেলাল হেলাল উঠেছে পশ্চিম আসমানে,
লুকাইয়া আস লজ্জায় কোন মরুর গোরস্থানে। জীবনে যাদের হররোজ রোজা, ক্ষুধায় আসে না নিদ, মুমূর্ষু সেই কৃষকের ঘরে এসেছে কি আজ ঈদ? কোথায় ইমাম, কোন সে খুতবা পড়িবে আজ কি ঈদে? চারিদিকে তব মুর্দার লাশ, তারই মাঝে চোখ বিদে। জরির পোশাকে শরীর ঢাকিয়া ধনীরা এসেছে সেথা, এই ঈদে গাহে তুমি ইমাম, তুমি কি এদেরই নেতা? আল্লাহ তত্ত্ব জেনেছ কি যে কিনি সর্বশক্তিমান, শক্তি পেল না জীবন যে জন নয় সে নহে মুসলমান। ইমান ইমান বল রাত দিন, ইমান কি এত সোজা? ইমানদার হইয়া কি কেহ বলে শয়তান বোঝা? শোনো মিথ্যুক, এই দুনিয়ায় পুরনো যার ইমান, শক্তিধর সে টলাইতে পারে ইঙ্গিতে আসমান। আল্লাহর নাম লইয়াছ শুধু, বোঝুন কি আল্লাহরে? নিজে যে শুধু অন্ধ সে কি অন্যরে লইকে আলোতে পারে? নিজে সে স্বাধীন হইল না, সে স্বাধীনতা দেবে কাকে? মধু দেবে সে কি মানুষে, যাহার মধু নাই মৌচাকে।